রোজগারে কার অধিকার? প্রথম যুগের চাকুরিরতা মেয়েদের থেকে শুরু হয়ে আজও বহাল সেই বিতর্ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 1965 সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ ছবিতে সেই টানাপোড়েন দেখিয়েছেন মৃণাল সেন। আবার কোনো কোনো পুরুষ ভালো মনেই মেনে নিতেন বাড়ির মেয়েদের কাজে যাওয়া, হাত লাগাতেন বাড়ির কাজে। মালতী মজুমদার যেমন বলেছিলেন, রাতে তরকারি কুটে পরের দিন সকালের কাজ এগিয়ে রাখতেন তিনি। বৌমা ভূতের ভয় পাবে বলে পাশের চৌকিতে বসে থাকতেন শ্বশুর। স্মৃতি দাস বলছিলেন, তিনি দিল্লিতে বদলি হয়ে গেলে তার স্বামী দেখতেন দুই সন্তানকে। পাশে দুখানা ঘরে ভাড়া নিয়ে থাকে একা রমণীটি, স্বামী পরিত্যক্তা। একা নাকি নিজে পালিয়ে এসেছে? কেরানি মার্চেন্ট ফার্মে, সন্ধ্যায় সেই মক্ষীরানী, সাজগোজ দৃষ্টিকটু, পাড়ার লোকের চোখের বালি। এই বিশ্রী পরিবেশে নরেনের লেখা হয় নাকি? হাতে কিন্তু ভারী কাজ, চাপ দেহে মনে। কেউ তো জানে না তিনি নামাচ্ছেন বাংলায় প্রথম কর্মরতা মহিলার জীবনের মৌলিক কাহিনী। আমাদের লেখায় বারে বারে এসেছে নরেন্দ্রনাথ মিত্রর লেখার প্রসঙ্গ। বস্তুত প্রথম যুগের চাকরি করা মেয়েদের জীবনের জটিলতা তিনি যেভাবে তুলে ধরেছেন তা এক কথায় তুলনারহিত। বিশ্বযুদ্ধ আর দেশভাগের পরে মধ্যবিত্ত বাঙালির মেয়েদের অনেকেই চাকরি করতে বেরোন, বিশেষত ওপার বাংলার বাস্তুহারা মেয়েরা। এতকাল যাঁরা ছিলেন ঘরের ভিতরে সংসারের কাজে উদয়াস্ত নিরত, তারা যখন প্রথম বাইরে বেরোলেন তখন পুরুষেরা কি চোখে দেখলেন তাদের? মূলধারা সাহিত্যিকরা অবশ্য সেই যুগের মেয়েদের বদলে যাওয়া জীবনকে নরেন্দ্রনাথ মিত্রর মতো সংবেদনশীল চোখে দেখেননি। সেলস গার্ল, শিক্ষিকা, সমাজ কল্যাণ দফতরের মহিলা কর্মী, ডাক্তার, নার্স, অভিনেত্রী, বিমান সেবিকা, বিচিত্র পেশার মেয়েদের কথা লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায়। তার বহু কাহিনী নিয়ে ছায়াছবিও হয়েছে। তার লেখায় উঠে এসেছে ঘরে বাইরে চাকুরিরতাদের লড়াই। তবু মহিলাদের উচ্চাকাঙ্ক্ষা জিনিসটাকে ভালো চোখে দেখেননি লেখক আশুতোষ। আশা আর বাসা গল্পে আশুতোষ দস্তুর মতো তত্ত্ব খাড়া করেন। আশা আর বাসা দুটোকে একসঙ্গে বাড়ানো যায় না, বিশেষত কোনো মহিলার এজেন্সির মাধ্যমে, অর্থাৎ কোনো সক্রিয় উদ্যোগের মাধ্যমে তো নয়। মধ্যবিত্ত মূল্যবোধ বেঁধে দেয় সংসার জীবনের নিয়ম নীতি। সেই যুগের পুরুষের চোখে মেয়েদের জীবন যুদ্ধ, তাদের বঞ্চনা আর প্রাপ্তি অপ্রাপ্তির কাহিনী কিভাবে ফুটে উঠত, আজকের কিস্তিতে সে কথাই তুলে ধরব। ৬০ দশকে বারাসত হাসপাতালে টিবি হেলথ ভিজিটারের চাকরি করতেন কবিতা রায়চৌধুরী। তার কথা পাই জাগরী বন্দ্যোপাধ্যায়ের মেয়েলি জীবন ভাগাভাগির পরে প্রবন্ধে। কবিতার কথায়, প্রথম দিন গেছি, আমাকে চাবি দিয়েছে, তালাটা আর খুলতে পারি না। যে ভদ্রলোকটা চাবিটা দিয়েছেন তার কি হাসি! চাকরি করতে এসেছে, তালাই খুলতে পারে না। পরে অবশ্য বেশ মিলমিশ হয়ে গিয়েছিল। আমাদের কাজের সূত্রে প্রথম যুগের চাকরিরতাদের সঙ্গে কথা বলে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ সহকর্মীদের সঙ্গে এমন নরমে গরমে কেটেছে তাদের কর্মজীবন। একই প্রবন্ধে পাই সূর্যনগরের বাসিন্দা অজিত দণ্ডের কথা। প্রথম কয়েক বছর মেয়েরা চাকরি করত না তেমন। আমি বলতে পারি ডালহাউসিতে 1% মেয়েও চাকরি করত না। ওই সুযোগটা তো বিধান রায় করে দিলেন। আমার স্পষ্ট মনে আছে, পেপারে দিয়েছিল, বিধান রায়কে কোট করে, এখানে আমি ফুল ফোটাবো। এর ভালো মন্দ দুটোই আছে। অনেকের সুবিধা হচ্ছে, আবার আমি বলবো এতে ছেলেদের মধ্যে বেকারত্ব বাড়ছে।
মেয়েরা ছেলেদের প্রতিযোগী হয়ে আসায় ছেলেরা বিপন্নতায় ভুগছে, অস্বস্তি বোধ করছে। যাতায়াতের পথে বা কর্মক্ষেত্রে তাদের বিরূপ আচরণে তারই প্রকাশ ঘটছে। শক্তিবদ রাজগুরুর মেঘে ঢাকা তারার কাহিনীতে আমরা দেখি, নিতা মাথা ঘুরে পড়ে গেলে তার পুরুষ সঙ্গীরা অশ্লীল ইঙ্গিত করে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হয় মহানগরের আরতি। অনুপমা ছবির অনুপমা, যে ছবিটি 1955 সালে রিলিজ করে, সেখানে অনুপমাকেও শুনতে হয় মেয়েরা চাকরিতে ঢুকছে বলেই ছেলেগুলি চাকরি পাচ্ছে না। কাজ কাটা হিরে ছবিতে অফিসে উমার ফোন এলে পুরুষ সহকর্মীরা হাসাহাসি করে, বিশ্রী ইঙ্গিতে তাকে লজ্জায় ফেলে। 1966 সালে এই ছবিটি রিলিজ করেছিল। এইসব সামলে কর্মস্থলে টিকে থাকতে মেয়েরা অনেক ক্ষেত্রে বেশি বেশি কাজ করতেন, মন দিয়ে কাজ করতেন, সময়ে আসতেন, সময় বেরোতেন। খেরোর খাতায় লীলা মজুমদার লিখছেন, ঢের বেশি যত্ন নিয়ে কাজ করত মেয়েরা, ওপরওয়ালারা খুব খুশি হতেন। পুরুষ সহকর্মীরা হিংসে করে বলতো, মেয়েদের বুদ্ধি কম কিনা, না খাটলে ওদের চলবে কেন? আমরা কেমন ম্যানেজ করে নিই দেখেননি? ম্যানেজ করা মানে কাজ না করে ধরা না পড়া। লীলা মজুমদার দেখিয়েছেন সংসারে এই ম্যানেজ করায় মেয়েদের বুৎপত্তি চিরকালীন। লীলা মজুমদারের মতে অফিসে ভালো কাজ করে মেয়েদের আত্মসম্মান এত বেড়ে যেত যে তারা সামান্য কাজের জন্য টেবিলে ঘন্টি বাজিয়ে অধস্তন পুরুষ সহকর্মীকে ডেকে পাঠাতেন। নিজের হাতে তারা পাখার সুইচ টিপতেন না, কুঁজো থেকে জল গড়িয়ে খেতেন না। বাড়িতেও এই মেয়ে চাকররা পারতপক্ষে হেঁসেলে ঢুকতেন না, রান্নার লোক রেখে কাজ সারতেন। তবে লীলা মজুমদার হয়তো উচ্চবিত্ত মহিলাদের কথাই লিখেছেন। আমরা যে মেয়েদের সঙ্গে কথা বলেছি তারা অনেকেই বাড়িতে হেঁসেল সামলে তবেই অফিসে যেতে পারতেন। বাড়ির পুরুষেরা কি চোখে দেখতেন কর্মরতাদের? কেউ নিজের উৎসাহে সচ্ছলভাবে থাকার জন্য কাজে পাঠাতেন বাড়ির মেয়েদের, কেউ বা মনে মনে আপত্তি পুষে রাখতেন, একার রোজগারে সংসার টানতে না পারার গ্লানি কুরে কুরে খেত, পুরুষের আত্মমর্যাদায় ঘা দিত। মেয়েদের রোজগারে কার অধিকার, পিতৃকুল না শ্বশুরকুলের, তা নিয়েও গোলবাদ্য সে যুগে, যেমন বাধে এ যুগেও। 1965 সালে মুক্তিপ্রাপ্ত পুনশ্চ ছবিতে সেই টানাপোড়েন দেখিয়েছেন মৃণাল সেন। আবার কোনো কোনো পুরুষ ভালো মনেই মেনে নিতেন বাড়ির মেয়েদের কাজে যাওয়া, হাত লাগাতেন বাড়ির কাজে। মালতী মজুমদার যেমন বলছিলেন, রাতে তরকারি কুটে পরের দিন সকালের কাজ এগিয়ে রাখতেন তিনি। বৌমা ভূতের ভয় পাবে বলে পাশের চৌকিতে বসে থাকতেন শ্বশুর। স্মৃতিদাস বলছিলেন, তিনি দিল্লিতে বদলি হয়ে গেলে তার স্বামী দেখতেন 2 সন্তানকে। কর্মক্ষেত্রে সম্পর্ক তৈরি হলে অনেক সময় মিলে যেত ঘর আর বাহির। এ প্রসঙ্গেও মনে পড়ে লীলা মজুমদারের মেয়ে চাকরে প্রবন্ধটি। এক পুরুষ অফিসার টাকার লোভে বড়লোকের অশিক্ষিত, সেকালে স্ট্যান্ডার্ডে অসুন্দর এক মেয়েকে বিয়ে করেছিল। সে মেয়েকে কিছুদিন পরে ছেড়ে এসে আরেকটা বিয়ে করে। এদিকে তার প্রথম স্ত্রীকে লেখাপড়া শিখিয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করিয়ে আনলো তার বাবা। মেয়েটি একটি বড় চাকরি পেয়ে অফিসের বড় সাহেব হলো। ঘটনাচক্রে সেই অফিসেই একজন খুব ছোট সাহেবের পদে কাজ করত তার স্বামী। মেয়েটি তাকে শক্ত শক্ত কাজ আর কড়া কড়া নোট দিতে থাকে। শেষে অসুবিধাজনক একটি জায়গায় বদলি করে নারী জাতির সম্মান রাখে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।